নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। জয়ধ্বনি দাও গো সবাই, দিদিরা আজ জিতছে বলে। বাধা বিপদ যতই আসুক, সরিয়ে তারা এগিয়ে চলে। নিজের স্বপ্ন পূরণ করেও পরিবারকে দেখছে তারা। এই মঞ্চে তাদের কথা বাংলায় আজ ফেলেছে সারা। আজ আমার সাথে রয়েছে এমনই চারজন দিদিরা, যারা প্রত্যেক মুহূর্তে প্রমাণ করছেন আমি নারী, আমি পারি। আজকে আমরা এমনই চারজন দিদির জীবনের গল্প শুনবো। সবাইকে আমরা আসতে অনুরোধ জানাচ্ছি, আসুন। নূপুর ব্যানার্জি। নমস্কার দিদি, আমি ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে এসেছি। আমি সংসার সামলে LIC করি, আরডি করি, দিয়ে নিজের সংসার সামলাচ্ছি, ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছি। ওরই গল্প আজকে আপনার সামনে করি। সব তোমার গল্প শুনবো। নূপুর। তনুশ্রী বিশ্বাস। নমস্কার দিদি, আমি লিলুয়া থেকে আসছি। আজ আমার 10 বছরের বিবাহিত জীবন। আমি সংসার সামলে একা হাতে যে একটা ব্যবসা সামলাতে, যেটা মেলার ব্যবসা, সেই গল্পই আজ তোমার কাছে করবো বলে আজ এসেছি। তাই আমি একটাই কথা বলতে, যে আমিই নারী, আমিই পারি। তোমার সব গল্প শুনবো তনুশ্রী। ববিতা দাস। নমস্কার দিদি, আমি হাওড়া দাসনগর থেকে এসেছি। আমি একজন হস্তশিল্পী। এই যে আমার জীবনে যে হস্তশিল্পী হয়ে ওঠা, এই জীবন সংগ্রামের গল্প আপনার সাথে করব বলে এসেছি। তোমার হাতের কাজের নমুনা তো পেছনে দেখতে পাচ্ছি। কমলা ছড়ি। নমস্কার দিদি, আমি হাওড়া কোনা থেকে আসছি। আমি আমার জীবন যুদ্ধের গল্প তোমায় শোনাতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেজার জেল। LIC এজেন্ট, তার সাথে FD করো। পোস্টাল আরডির রেকারিং করি। পোস্টাল RD রেকারিং করো, ভেরি গুড। শুরু হলো কিভাবে এই কাজ? প্রথম থেকেই আমি চেয়েছিলাম কিছু রোজগার করব। আমার স্বামীর একটা ছোট্ট দোকান, ওতে আমার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে ঠিক পাচ্ছিলাম না। ওই জন্যে চেষ্টা করছিলাম যে কিছু করে সংসারে একটু হাল ধরবো। এই করে আমাদের একটা NGO আছে, নিবেদিতা গ্রামীণ কর্ম মন্দির। ওখানে আমার এক ভাসুর ওখানে কাজ করতেন। তখন একটা প্রথম পলিসি আসছে মাইক্রো। সেই মাইক্রো মানে 100 টাকায় 5 বছরের একটা ইন্স্যুরেন্স। ওই ভেবে ওখানে কাজ আসে। আমি ওই জ্যাম জেলি আচারের টুকটাক ট্রেনিং নিতাম, এবং ওরা জানতো যে আমি একটু কর্মিষ্ঠ পারবো। তখন আমাকে ওই দাদাই বললেন যে নূপুর এইটা করো, এখান থেকে তুমি একটা কমিশন পাবে। তখন একটা কাজ, মানে ওটাই আমার কাছে একটা কাজ। ওই জন্যে 100 টাকা তো সবাই করে নিচ্ছে, যার ঘর যাচ্ছে 3টা 4টা হয়ে যাচ্ছে, একদিনে 100টা পলিসি। মানুষকে রাজি করানো কি সহজ ছিল? হয়তো তাদের আমার প্রতি দয়া বলুন, বা তাদের ভাবছে 100 টাকা কোনো ব্যাপার নেই, করে নে। ওইভাবে দিদি আমি 5 বছর প্রতিটা পলিসি চালিয়েছি। ডোর টু ডোর গেলেও তো সকাল থেকে সন্ধ্যা অবধি না কাজ দিদি, ছিল, কি হয়, হ্যাঁ রোজ মোটামুটি আমাকে 2টো টাইম রাখতে হয়। সকালে 9টার মধ্যে জলখাবার, রান্না খানিকটা যতটা পারি করে নিই। বাবাকে 12:30 পৌনে 1টার মধ্যে ভাত দিতে হবে, এটা মাথায় থাকে। আমার হাজব্যান্ড তো দেরি করে আসে, খানিকটা করে বাবাকে ভাত দিয়ে দিলাম, আবার বেরিয়ে গেলাম। আবার খানিকটা করে এসে হাজব্যান্ড চলে এলো দোকান থেকে, তারপর চান টান করে একসাথে খেয়ে নিলাম মা আমিও। আবার বিকেলে কি ওই 5টা বউ যখন ধরুন আরাম করে, টিভি দেখে, ইয়ে করে, তখন কিন্তু দিদি আমার একটু কাজের সময়। আমার কি মনে হয় প্রতিটা সেকেন্ডে আমি যেন কিছু করতে পারি। যখন নিজে বেরোই তখন আমি নিজে ধরুন কারো ঘর থেকে 1000 টাকা কালেকশন করলে ভাবি আমি 40 টাকা কমিশন পেলাম, আমার এই মূল্যটা 40 টাকা। সেই থেকে কিছু টাকা পাওয়ার যে আনন্দ পেলাম, দিয়ে সংসারে ছেলে মেয়ের স্বামীর পাশে একটু দাঁড়ালাম। পোস্টাল রেকারিংটা কম টার্ম, 5 বছরের। LICটা তো একটু বেশি টার্ম, ওই জন্য সবাই সঙ্গে সঙ্গে মানে এতটা পারে না। আর পোস্টাল রেকারিংটা কি হয়, সব 100 টাকা 200 টাকা 500 টাকা সবাই করতে পারে, সবার সামর্থ্যের মধ্যে। মাঝে মধ্যে তাদের হঠাৎ টাকার দরকার হলো, হঠাৎ আজকে দরকার, কালকে পোস্টাল থেকে ও তার নিজের সেভিংস থেকে লোন দিয়ে পাইয়ে দিই। অন্য কাজ হলে হয়তো আমি সংসার সামলে এই কাজটা করতে পারতাম না। এটা আমি স্বাধীন কি, আমি বাড়িতে ভাতটা বসিয়ে গ্যাসটা সিম করে 10টা দুয়ার আমি ঘুরে আসতে পারি। আমার হাজব্যান্ডের হঠাৎ 2 বছর আগে একটা স্ট্রোক হয়ে গেল। হ্যাঁ, সেই সময় কি অবস্থা, হ্যাঁ কি করে মানে আমার হাজব্যান্ডকে যে সুস্থ করেছি, সেটা আমার জীবনে একটা ভীষণ লড়াই। কলকাতায় ডাক্তার বললেন যে তোমার হাজব্যান্ডের হার্ট অপারেশন করতে হবে, 3,80,000 টাকা লাগবে। সেই সামর্থ্য আমার ছিল না।
সেই সময় ছেলে মাধ্যমিক দিবে, ওর বাবার শরীর খারাপ, স্ট্রোক। আমার হাজব্যান্ড একা, আমিও একা, বা শ্বশুর শাশুড়ি 85 বছরের বাবা, 75 বছরের মাও একটু ভুলে টুলে যায়। সংসারটা একা পুরো আমাকে হ্যান্ডেলিং করতে হয়, A to Z, রেশন তোলা, বাজার যাওয়া, ভুসিমাল দোকান, মানে কি কাজটা আমি করিনি সংসারে। স্বামীকে ওই ব্যাঙ্গালোরতে গিয়ে নিজে যা হোক সেখানে অপারেশন করতে হয়নি, স্বামীকে সুস্থ করেছি। হ্যাঁ, স্বামীর মেডিসিনও মোটামুটি জোগান। হ্যাঁ, আমার ছেলেরও ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং জলপাইগুড়ি কলেজে পেয়েছে। মেয়ে রিসেন্ট 12 তারিখ থেকে মাধ্যমিক, মেয়েও এসেছে, স্বামীও এসেছে। তো এই ধর স্কুলের কলেজের সব খরচা তুমিই চালাও? হ্যাঁ দিদি, আমি চালাই। আমি যে কষ্ট করি সেই কষ্টে মোটামুটি ওদের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই আমার কাছে একটা বিশাল গৌরব। খুব ভালো থেকো নূপুর, ঘর সংসার সামলে ছেলে মেয়েকে মানুষ করে বরকে সুস্থ রেখেছো, আর কি চাই? সত্যি আমার কাছে এটাই বড় পাওনা। খুব ভালো থেকো, এইভাবেই জীবন এগিয়ে যাও, আমার শুভেচ্ছা। এবার সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখব। খেলাটা হচ্ছে যে তোমাদের পাখির একটা মুখোশ পরানো হবে, হাতে গ্লাভস পরানো হবে, পায়ে জুতো পরানো হবে, পাখির ঠোঁট দিয়ে বলটাকে মেরে 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 গোল পোস্টে ঠোকাতে হবে। কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছে নূপুর। চলো নূপুর, দি স্টার্ট। হাতও লাগাবে না, পাও লাগাবে না। নূপুর, দি টাইম 25 সেকেন্ড। ববিতা দাসের সাথে কথা বলতে পারি। হ্যাঁ দিদি, আমি একজন হস্তশিল্পী। হ্যাঁ, খুব ছোটবেলায় মা মারা যায়, তো যেরকম হয় জেঠু জেঠিমার কাছে মানুষ, 3 ভাই বোনে মানুষ হয়ে আস্তে আস্তে সকলের, দিদির বিয়ে হয়ে যায়, আমারও বিয়ে হয়। সেরকমভাবে বেশি লেখাপড়া শেখা হয়নি, সংসারের চাপেই হোক, যে কোনো কারণেই হোক, মানে অভাব কী জিনিস তখন জানতাম না। সম্বন্ধ করেই আমার বিয়েটা হয়। তো আমাকে যেভাবে বিয়েটা দেয়া হয়, বলে দেয়া হয়, এসে দেখলাম পুরোটাই উল্টো। হাজব্যান্ডের যে বিজনেস যেটা বলে আমাকে দেয়া হলো, এসে দেখলাম দিদি বিজনেস বলে কিছু নেই। তখন অনেক চেষ্টা করলাম, হাজব্যান্ডও চেষ্টা করলো, আমিও চেষ্টা করলাম। হাজব্যান্ড আমার খুবই ভালো মানুষ, কিন্তু আপনি তো জানেন শুধু ভালো মানুষ দিয়ে সব কিছু হয় না দিদি। সংসার করতে গেলে তো টাকা পয়সা একটা সবচেয়ে বড় যেটা দরকার হচ্ছে টাকা পয়সা। তো উনি কিছুই করতেন না? যেটা করতো ওই যে আমাদের যে চিড়ে মেশিন বা ওই যে লঙ্কা হলুদ গুঁড়োর যে উপরের যে চোঙাটা, ওইটা তৈরি হতো। তা সেভাবে পুঁজিটা করতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছিলাম আমার অর্নামেন্টসগুলো দিয়ে। আমি হাজব্যান্ডের সাথে কাজ পর্যন্ত করেছি, যেগুলো রিপিট তোলা, রং করা, প্রাণপণ চেষ্টা করেছিলাম দিদি। তারপরে মেয়ে এসে গেল, খরচা বাড়তে শুরু করলো, হাজব্যান্ডও চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ভাবে বিজনেসটাকে সেভাবে দাঁড় করানো গেল না। তখন ইতিমধ্যে মেয়ের 9.5 বছর যখন বয়স, আমার ছেলে হলো। আমি টুকটাক এদিক ওদিক করতাম, তখন দেখলাম আরও খরচ বেড়ে গেল। আমি খুব কষ্ট করেছি, কিন্তু ওদেরকে আমি সবসময় দিয়ে করেছি যে ওদেরকে আমি এমন জায়গায় দাঁড় করাবো যাতে 5টা লোক ওদেরকে আঙুল তুলে বলতে পারে যে না, ওর মা কষ্ট করুক, ছেলে মেয়েগুলোকে দাঁড় করিয়েছে। আমি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি দিদি। তো যাই হোক, এরকম একদিন হাজব্যান্ড বাইরে বেরোলো, তো হঠাৎ ফোন এলো হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমার তো মাথায় হাত, অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করার জন্য এ হসপিটাল ও হসপিটাল দৌড়োদৌড়ি করতে লাগলাম। এখান ওখান দৌড়োদৌড়ি করে ফ্রি অফ কস্ট করে পিজিতে ভর্তি করি। এবার আমার বাপের বাড়ি থেকে এবং আমার দিদি এরা সকলে চেষ্টা করে গেছে, যতটা সম্ভব সাহায্য করে গেছে, কিন্তু সব সময় তো সকলেরই সংসার আছে। সেটাই। ওখানে যে বোর্ড অফ ডিরেক্টর ছিলেন, আমি একদিন ওনাদের বোর্ড বসেছিল, আমি একরকম জোর জবরদস্তি করে আমি ভেতরে ঢুকে যাই। গিয়ে আমি ওনার একরকম হাতে ধরে বললাম যে দেখুন, আমার হাজব্যান্ডকে ঠিক করে দিতেই হবে, আমার এই পরিস্থিতি, আমার 2টো ছেলে মেয়ে। তখন উনি বললো তুই পারবি, প্লেট বসাতে হবে।
পাই। আমি বললাম পারবো কি পারবো না জানি না, কিন্তু আমি জানি আমাকে করতে হবে আমার হাজব্যান্ডকে। করলাম। আমার এক দাদা এখানে, তার কথা না বললেই না, আমার পিসিমার ছেলে যে আমার সম্বন্ধটা করেছিল, সে সেই সময়, আমার নিজের দাদা বাইরে থাকে, সে সেই সময় আমাকে খুব সহযোগিতা করেছে। তো একটা ডাক্তারের সাথে করে হাজব্যান্ডের একটা ট্রিটমেন্ট করা হলো। এই মতো অবস্থায় আমি যখন হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাচ্ছি, এদিকে আমার ছেলে তখন 9.5 বছর বয়স, কোনো কারণে আমার ছেলে ব্রেন ইনফেকশন হয়ে গেল। সন্তানের কিছু হলে হাজব্যান্ডকে তখন ফেলে দিয়ে আমি সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমাকে বলা হলো 72 ঘন্টা টাইম দেওয়া হয়েছে আপনার ছেলেকে, আপনি সহ্য করতে পারবেন? আমি বললাম হ্যাঁ, আপনি যা বলবেন আমি এখানটা সহ্য করে নেব। তখন ছেলের ট্রিটমেন্ট করা হলো। তো যাই হোক, ছেলে এখন সুস্থ আছে। সেরকম একটি পরিস্থিতি থেকে ব্যবসায় কিভাবে এলে? আমাদের যে বিজনেসটা, যখন আমার বাবা কাকা জ্যাঠা এদের দেখে মানুষ হয়েছিলাম, এই যে দিদি যেটা দেখছেন, এইটা আমি খেলার ছলে শিখেছিলাম, সেভাবে তো নিইনি। তখন এটাকেই ধরে এগিয়ে গেলাম। কিছু পয়সা জোগাড় করে আমি তখন ওখান থেকে কিছু মাল নিয়ে এলাম। আমার বাবা দাদা কাকা এদেরকে বললাম, কিছু মাল নিয়ে এলাম, নিয়ে এসে ডোর টু ডোর সেল করতে লাগলাম। এরম করতে করতে দেখলাম এর ভালোই তো রয়েছে, মানে 950 টাকা দিয়ে শুরু করেছিলাম। তখন তারপরে আস্তে আস্তে সেটাকে দেখলাম ভালো চাহিদা রয়েছে। আমি এক জায়গায় খবর পেলাম যে হস্তশিল্পে, আমার তো দোকান করার মতো ক্ষমতা নেই, তখন হস্তশিল্পে আমাদের সুযোগ আছে। তো ওখানে গেলাম। তো এখানেও একজনের কথা আমাকে অবশ্যই স্বীকার করতে হয়, যিনি আমাদের আইডিও অলোক নন্দী। উনি আমাকে যত রকমভাবে সহযোগিতা করেছিলেন। হস্তশিল্প মেলা করতে থাকি, বাইরে বাইরেও যাই দিদি। আমার এখানে থেকে বাইরে একটু বেশি সেলটা। বাইরে বলতে কলকাতা শহরের বাইরে? কলকাতা বাইরে, বোম্বে, দিল্লি, চণ্ডীগড়। এটা কি হাতে বানানো হয় না মেশিনে? না, কিছুটা হয় মেশিনে, কিছুটা হয় হাতে। তারপরে এরকম করতে করতে আমি বিশ্ব বাংলায়, ওখান থেকে আমি এখন অর্ডার পাই। যেখানে আমি 900 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন সেখানে আমি টার্নওভার হয় আমার মাস গেলে 3.5 থেকে 4 লাখ টাকার গয়না তৈরি করছি দিদি। 5টা ফ্যামিলিকে আমি নিজে হেল্প করতে পারছি, মানে তারাও এখানে যুক্ত। আর অনেক মেয়েরা এই সেটিংয়ের কাজগুলো করে। ঘর ছিল না দিদি, এত জল উঠতো ঘরে, সেই ঘর করেছি। এখন আমি খুব ভালো আছি এবং আমার সাথে সাথে আরও 5 জনকে আমি স্বনির্ভর করতে পেরেছি। তো তোমার হাতের কাজটাকে দেখতে হবে তো। হ্যাঁ দিদি, আমি আপনার জন্য এনেছি, যদি আপনি পারমিশন দেন। নিয়ে এসো। দিদি, এটা আমার ডিজাইন করা সব গয়নাগুলো তোমাদের ডিজাইন করা হয়? এটার একটা বিশ্ব বাংলার হচ্ছে আমার একটা লোগো এটা, আর এটা স্পেশাল হচ্ছে আপনার এই বক্সটা, এটা আমাকে তৈরি করাতে স্পেশালভাবে। তোমরা বানাও, তারপরে এই লোগো দিয়ে বানানো হয়? এই বক্সটাও আমাকে তৈরি করতে হয় দিদি। এটা যদি আপনি পড়েন আমার খুব ভালো লাগবে। একদিন আপনি দিদি নম্বর 1-এ করলে। নিশ্চয়ই, ধন্যবাদ, থ্যাংক ইউ। ববিতা দে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আজকে এই কাজ করে সংসার সামলেছো, নিজেকে দাঁড় করিয়েছো, ছেলে মেয়েকে মানুষ করেছো, ফ্যান্টাস্টিক। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছেন ববিতা দি। স্টার্ট ববিতা দি। পড়ে যাবেন, আস্তে 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 আস্তে, পা লাগছে, হাত দেবেন না। হাত দেবেন না। ববিতা দি খেলাটা শেষ করেছিলেন 22 সেকেন্ডে, কিন্তু প্রথম দিকে পুরোটা উনি হাত দিয়ে বলটা নিয়ে গেছে, তার জন্য 5 সেকেন্ড বেড়ে গেল। ববিতা দির টাইম এখন 27 সেকেন্ড। কমলা দির সাথে কথা বলবো। জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। আমি দিদি অনেক ছোটবেলাতেই বিয়ে করে ফেলি ভালোবেসে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি কেউ মানেনি, তখন আমাকে একা আলাদা থাকতে হয়। তখনকারের দিনে, আজকে থেকে 28 বছর আগের কথা বলছি, তখনকারের দিনে 160 টাকা একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে থেকে স্বামী সামান্য কিছু উপায় করতো, সেভাবে ঠিক চলছিল না। তখন আমরা একটা খাস জমিতে একটা দোকান করার চিন্তা ভাবনা নিই। ক্লাব থেকে যে ফান্ড লোন পাওয়া যায়, ওখান থেকে লোন নিয়ে আমি একটা দোকান করি। তখনকার
দিনে পাড়ায় অত দোকানদানি ছিল না, দোকান খুব ভালো চলছিল। কি বিক্রি হতো সেখানে? দোকানে সব কিছু, মুদিখানা। এবার কিছুদিন পরে বড় মেয়ে হয়, আমার বর চাকরিটা করছে, আমি বললাম তুমি ওটাই চলে যাও, আমি দোকানটা পুরো সামলাম। দোকানও চালাচ্ছি, মেয়েকে মানুষও করছি, মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, মানুষ হচ্ছে। কিছুদিন যাওয়ার পর আবার আমার ছোট মেয়ে হয়। তারপর হঠাৎ একদিন আমারই পাড়ার মহিলা এসে আমাকে বলে, তোমার এই দোকান থেকে কত উপায়, চলো তুমি আমার সঙ্গে পলিসি করবে, চলো বেসরকারি। হঠাৎ একদিন কি আমার মাথায় ভূত চাপলো জানি না, পলিসিতে যোগ দিলাম। দিতে দেখছি ওমা, যাকে বলছে 100 টাকার বই করতে, মানে আমাকে ভালোবেসে সে 200 টাকার বই করলো। যাকে বলছি 500 টাকার বই করতে, সে 1000 টাকার বই করছে। এবার তখন না আমার একটু মনটা না খুশিতে ভরে গেল, যে তাহলে আমি এটা একটু মনটা বেশি দিই, তাহলে আমার মনে হয় রোজগারটা এখান থেকে আমার বেশি হবে। এই ভেবে দিদি আমি ওখানে গেলাম পলিসি করতে। ব্যাস, পলিসিতে যাই গেলাম, 2 বছর না পলিসি করতে করতে পলিসি উঠে গেল। যা, এবার আমি কি করব? তখন আমার দিদি মাথা খারাপ, না খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি, কিছুতেই আমি কিছু করতে পারছি না। পলিসি যারা করেছে সব বাড়িতে আসতে লাগলো, এবার টাকা ফেরত দাও, আমাদের যতটা জমেছে দাও। কোথা থেকে আমি অত টাকা পাবো? তখন আমি চিন্তা ভাবনা করলাম দোকানটা বিক্রি করে দিই, জান যাক, মান তো থাক। কত দিনের কষ্টের দোকান, কত কষ্টের দোকান, দোকানটাকে বিক্রি করে তখন আস্তে আস্তে আমি আমার পলিসির লোকেদের সব টাকা পয়সা মেটাতে আবার ওরা আমাকে যেমন সম্মান ইজ্জত করতো, আবার সব একই জায়গায় ফিরে এলো। এবার দোকান তো আমার নেই, এবার ও যা কাজ করে, এখন ভালো মাইনেপত্র আমার ভালোই হয়ে গেছে। তারপরে আমি আমার মেয়েদের আগেই মানুষ করে লেখাপড়া শিখিয়েছি, মেয়েরা যে যার নিজেরাই বিয়ে করেছে, কিন্তু ভালো বিয়ে করেছে। 2 মেয়ে আমার খুব সুখী। এখন আপনি কি করেন কমলাদি? আমার এক ভাইয়ের বউ এসে বলল, দিদি তুমি একটা এনজিওতে যুক্ত হবে? আমি বললাম হ্যাঁ হব, কেন হব না। আমাকে নিয়ে ওই এনজিওতে গেল, গিয়ে ওনাদের সঙ্গে যুক্ত করে দিল। দিদি বলবো কি, ওখানে আমার 200 জন বাচ্চা নিয়ে এত ভালো লাগে, আমি সেই সব জিনিসটাই ভুলে গেছি। তো আপনার কাজটা কি? মূলত এই বাচ্চাদেরকে দেখাশোনা করেন? সব দেখাশোনা করি, ফিজিওথেরাপি করার জন্য তাদেরকে ধরতে হয়, কারো টিফিন খুলে দিতে হয়, প্রতিবন্ধী বাচ্চা তো টিফিন খুলে দিতে হয়। তাদের সঙ্গে আমি যে থাকি, তো আমার আর এসব কিছু মনেই হয় না। তবে দিদি আমার চিন্তা ভাবনা আছে, আমি যদি কোনোদিন বড় হতে পারি, তবে আবার আমি ওই দোকানে ফিরে আসবো, কেন দোকান থেকেই তো আমার সব দিয়েছে, মানে দোকানটা আমার বড় ছিল। তবে এখন আমি খুব ভালো আছি। বাচ্চাগুলো জীবনে একটা সময় এত পরিশ্রম করেছেন বলে আজকে ভালো আছেন। খুব ভালো আছি, মেয়েদের আমার ভালো ঘরে বিয়ে হয়েছে। ভালো থাকবেন কমলাদি, ভালো লাগলো কথা বলে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছেন কমলাদি। স্টার্ট দিন, আস্তে 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 করুন, তাহলে হবে। বাদিকে যান, কমলাদি খেলাটা শেষ করেছেন 22 সেকেন্ডে। তনুশ্রীর সাথে কথা বলবো। বাবা মা আর আমরা 2 মেয়ে খুবই আদরের সাথে আমরা মানুষ হয়েছি, অভাব আমরা কোনোদিনও দেখিনি। বাবার একটি কোম্পানি আছে যেটা টেক্সটাইল স্টিন আর অ্যালাইড প্রোডাক্টস। এই কোম্পানিতে বিভিন্ন ধরনের নাকরদোলা, যেমন আপনাদের ড্রাগন ট্রেন, ইলেকট্রিক, ধুম বাইক, মিকি মাউস, এগুলো প্রোডাকশন হয়, যেগুলো মেলায় দেখা যায়। এর সাথে সাথে পার্কেরও বিভিন্ন রকম গেম আইটেম, সেগুলো প্রোডাকশন হয়। তো পড়তে পড়তে আমি একটি নিজের পছন্দের ছেলেকে বাবা মার অমতে বিয়ে করি। বাবা তাতে রাজি ছিল না, তবে বাবা পরে মেনে নিয়েছিল। আজ বিয়ের 10 বছর হয়ে গেছে, মা আমাকে আজও মানেনি। বাবা মেনে নিয়েছে, মা মা মানেনি? মানেনি। কেন, মার
কি চাহিদা ছিল? মায়ের একটা যে ইচ্ছা, বাড়ির বড় মেয়ে, তার একটা ভালো পরিবারে বিয়ে দেবো, আমি নিজে দেখে বিয়ে দেবো, সেটা হয়তো আমি পূরণ করতে পারিনি বলেই আজকে আমার মা আমাকে আজও মেনে নিতে পারেনি। আমি শ্বশুরবাড়ি থেকে গিয়ে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, আমি কনসিভ করি এবং আমার একটি মেয়ে হয়। আমার হাজব্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করে, তো চাকরি করার সাথে তখন তার যা রোজগার, সেই রোজগারে এই সংসার সামাল দেওয়া সম্ভব হয়নি। সেজন্য আমার বাবাই আমাকে বলে যে আমাদের তো কোম্পানিতে এই ধরনের নাকরদোলাগুলো ম্যানুফ্যাকচারিং হয় এবং আমরাও বিভিন্ন মেলায় গিয়ে এই সমস্ত রাইটস লাগাই, তো তুই তো আমার ছেলে বলতে কেউ নেই, তুই তো আমার বাড়ির বড় মেয়ে, তুই এই ব্যবসাটা করতে পারিস। তো বাবার অনুপ্রেরণাতে আমি এই ব্যবসায় নামি। আচ্ছা। আর আমি এখন বিশেষ করে মেলার দিকেই মন দিয়েছি এবং সেখানে মাঠের মানে মালিকদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, তার সাথে যোগাযোগ করে আজকে আমি বিভিন্ন মাঠে গিয়ে এই নাকরদোলাগুলো লাগিয়ে সেখানে একটা কমিশন থাকে তাদের মাঠ মালিকদের টিকিটের ওপরে, সেই বিক্রির কমিশনটা দিয়ে আমার 4টে লেবার আছে, লেবারকে আমরা পেমেন্ট করি এবং আমার নিজের একটা ইনকাম সেখান থেকে আমার হয়। তো এই নাগরদোলা বানায় কে? তোমরাই বানাও? হ্যাঁ, আমাদের কোম্পানিতে তৈরি হয়। যেমন ভাইজ্যাকে আমাদের মাল যায়, ওড়িশাতে আমাদের মাল যায়, আর বাবার কোম্পানিতে এটা পুরো প্রোডাকশন হয়ে থাকে। তো সেখান থেকে এটাই আমার এখন একটাই লক্ষ্য যে এই ব্যবসাটাকে আমি আরও বড় করে তুলবো এবং আমি যেন আরও ভালোভাবে দাঁড়াতে পারি, এটাই আমার ইচ্ছা। তাই আমি সবটা সামলিয়ে একা হাতে আমার সংসার সামলিয়ে আমি আজকে এই ব্যবসাটাকে চালাচ্ছি। তো এই মেলার সময় তো খুব ব্যস্ত, তাই শীতকালটায়? শীতকালটায় এখন খুব ব্যস্ত, তবে বর্ষাকালটার দিকে তখন একটুখানি আমাদের মানে চলে, যেহেতু বৃষ্টির সিজনের মেলা সেরকমভাবে চলে না। তবে এই সময়টা আমাদের খুবই ভালো সিজন, এখন আপ টু আমাদের মার্চ এপ্রিল মে অবধি খুব ভালোই সিজন থাকবে। খুব ভালো তনুশ্রী, ঘর সংসার সামলিয়ে দারুণ একটা কাজের সাথে যুক্ত আছো, যেটা পুরুষ মানুষরাই বেশিরভাগ করে, তুমি একজন মহিলা হয়ে করছো, খুব ভালো থেকো। Start. তনুশ্রী খেলাটা শেষ করেছে 12 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তনুশ্রী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে কমলাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে নুপুর 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে ববিতাদি 5 পয়েন্টস। তনুশ্রী পছন্দ বারবিকিউ গ্রিল, কমলাদির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু। নুপুরদির পছন্দ রুম হিটার, ববিতাদির পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে তনুশ্রী। তনুশ্রীর জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবু রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার তনুশ্রী, তোমার জন্য রয়েছে এবার বোনাস রাউন্ড, জিততে পারলে পাবে এখানে বোনাস গিফট ডাবল ডোর রেফ্রিজারেটর। 20 সেকেন্ডস টাইম পাবে, 20 সেকেন্ডসের মধ্যে দুটো প্রেসার কুকার ঠিক করে লাগাতে হবে। রাবার যখন লাগাবে তখন রাবার যেন আবার খুলে না যায়, প্রপারলি যেন ফিক্স হয়। মুটকি লাগাবে, পুরোটা বন্ধ করবে, ক্লিপ লাগাবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন। তনুশ্রী স্টার্ট। ভালো করে চাপো, তা না হলেই খুলে যাবে, চেপে দাও। এইটাই আমি বলেছিলাম। হলো, খুলে গেছে। টাইম আপ। বোনাস রাউন্ড হলো না, সরি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট কুমার সঞ্জয়। কিছু গান সঞ্জয় গাইবে, কিছু গান টিভি স্ক্রিনে আসবে। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো ববিতাদি। ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। 5 পয়েন্টস। ফুলে গন্ধ নেই সঙ্গে হাতাখুন্তি আচারের এ সেট। তো ভাবতেও পারি না, সুরে ছন্দ নেই এ তো ভাবতেও পারি না।
তো ভাবতেও পারি না ভোরে গন্ধনি এ তো ভাবতেও এবার সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। না 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 কাছে এসো না 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 কাছে এসো না মায়াবী এই রাতে না না কাছে এসো না আরে না কাছে এসো না মায়াবী এই রাতে এসো কাছে আরো কাছে থাকো সাথে না 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 বলবো না না কোনো চলো নাতে না 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 করো না 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 করো না মায়াবী এই রাতে এসো কাছে আরো কাছে থাকো সাথে না 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 বলবো না না কোনো চলো নাতে না 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 করো না 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 কাছে এসো না মায়াবী এই রাতে গানের কথা অনুযায়ী রাত কেমন? বলো ববিতা দি। মায়াবী এই রাতে। 5 পয়েন্ট। কাছে এসো না সঙ্গে ক্যাসারোলের সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর স্ক্রিনে আসবে, ঘোরাঘুরি করবে অক্ষরগুলো, একটা অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। নূপুর দি। পথে বা নামো সাথী পথেই হবে এ পথ চেনা 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 4 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। ওগো আর কিছু তো নাই বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যায় ওগো আর কিছু তো নাই বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যায় ওগো আর কিছু তো প্রশ্নটা হলো গানের কোন শব্দটি চোখের প্রতিশব্দ? বলো ববিতা দি। নয়ন। 5 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। सुन बेलिया शुक्रिया मेहरबानी तू कहे तो नाम तेरे कर दो सारी जवानी हो तू कहे तो नाम तेरे कर दो सारी जवानी सुन माहिया शुक्रिया मेहरबानी तू कहे तो नाम तेरे कर दूं सारी जवानी हो तू कहे तो नाम तेरे कर दूं सारी जवानी सुन बेलिया सुन माहिया প্রশ্নটা হলো গানে কোন শব্দ দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে? বলো ববিতা দি। শুক্রিয়া। 5 পয়েন্ট। सुन बेलिया সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। शुक्रिया मेहरबानी শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট চিরঞ্জিত চক্রবর্তী, আমরা সবাই ভালোবেসে বলি দীপকদা, এবং তার সাথে আরো একজন আমার খুব প্রিয় মানুষ কৌশল। তোমরা দুজনেই আজকে বিশেষ কারণে এসছো। Yes. সে দাদা তুমি নিজেই বলো প্লিজ। আমরা এসেছি একটা ছবির জন্য, সেই ছবিটা আসছে 8 তারিখে। আচ্ছা, এই ছবিটার নাম হচ্ছে বাচ্চা শ্বশুর। তুমি শ্বশুর নাকি নামটাই তো বাচ্চা, মজার। হবে একটা হিলারিয়াস কমেডি। हेलो आदाब
নমস্কার। আচ্ছা, শ্বশুর শব্দটা শুনলে সবার ক্লোজেস্ট কোন শব্দটা মাথায় আসে? রাইট, অসুর। ওই সময় ঢুকলো ওখানে চিরঞ্জিত। ও সাবধান, ভয় পেয়ে গেলি নাকি রে? আমার ছেলে কথা বলছে। কি বলছে? রক্ত কথা বলছে। এই যে বলছিল করো। আপনি কার গলা শুনতে পাচ্ছেন? প্রসেনজিৎ চ্যাটার্জি। কি বলছেনটা কি? আমার ছেলে আমাকে খিস্তি দেয়। কেমন দিলাম? একটা দিন তো আমার বউয়ের সাথে আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। না হ্যাঁ না, হ্যাঁ। সেই শ্বশুরটি আমি। আচ্ছা, আমার মেয়েও ওকে। ওকে ভালোবেসে ফেলেছে একটা ছেলে, আরে জঘন্য ছেলে একটা, তার নাম জিৎ। ওদের একটা ছোট্ট বাচ্চা হবে। আমি একটা অ্যাক্সিডেন্টে মারা যাব আমার স্ত্রীকে বাঁচানোর জন্য। এবার এই শ্বশুর ভর করে ওই ছেলেটির উপরে, বাচ্চাটার উপরে। ওকে, এইটাই unique part। আর কৌশানী কিরম লাগলো বলো? আমার কাছে সবার আগে প্রশ্ন এসেছে যে বাচ্চা শ্বশুর কেন? ইউনিক পয়েন্ট যেটা আর কি এখানে চলছে, বাবা আর মায়ের একটা ক্রাইসিস পয়েন্ট, যেটার সাথে আমি কোনোভাবে টাচে নেই পালিয়ে বিয়ে করার পর। আর এদিকে আমার সাথে আমার বরের একটা সুখী পরিবার, 3 জনের পরিবার, অ্যান্ড সেখানে আমার বাচ্চা যে আমার কথা খুব শোনে তার বাবাকে খুব জ্বালায়। এবার সেরকম একটা ফ্যামিলি ড্রামা, বাট পুরোপুরি কমেডিক ওয়েতে তৈরি করা, এত ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। পাভেল খুব ভালোভাবে ভেবে চিনতে স্ক্রিপ্টটা যখন লিখেছে, সত্যি অরিজিনাল স্ক্রিপ্ট। এটা সবার আগে আমরা বলি যে প্লিজ ছবিটা দেখবেন, অরিজিনাল স্ক্রিপ্ট। একদম, সত্যি আর তাই। 8ই ফেব্রুয়ারি রিলিজ করছি, কারণ যাতে সবাই হলে গিয়ে হাসি মুখে ফিরতে পারে। সরস্বতী পুজোর উৎসব মানেই জানি বাঙালির একটা প্রেম ব্যাপার থাকে, তো তার জন্য একটা অ্যাপ্ট ছবি। আর একটা এত সুন্দরভাবে আমার বাচ্চার গলায় আমার বাবার আওয়াজ, সেটা মানে একটা অদ্ভুত। আর এটা মজা হচ্ছে, আর কেউ শুনতে পায় না, খালি জামাই শুনতে পায়। ও আচ্ছা, এটাই যত বোঝানোর চেষ্টা করে একে ওকে, বলে যে তোমার বাবা কথা বলছে, কোথায় বলছে না তো, ডাক্তারকে বোঝায়, মনের ভুল। আরে সাইকোলজিক্যাল কেস আপনি। ফ্যান্টাস্টিক। সবাইকে আরো একবার বলে দিই, 8ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বিশ্বরূপ বিশ্বাস পরিচালিত বাচ্চা শ্বশুর। নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে সবাই ছবিটি দেখবেন। পার করো আমায় বাবা দয়া। আর দাদা, তুমি যখন এখানে নিশ্চয়ই এই রাউন্ডে একটু হেল্প করো সবাইকে। ওকে, দেখি। ঠিক আছে, দুজনে মিলে কিছু কিছু টপিকের উপর অভিনয় করবেন, আর আমি যখন বলবো বলো, তখন বাজার প্রেস করে উত্তরটা দেবে যে ওনারা কি অভিনয় করে দেখালেন। প্রথমে দাদা অভিনয় করছেন পুলিশের কাজের সাথে সম্পর্কিত একটি শব্দ। বলো ববিতা দি। চিরুনি তল্লাশি। রাইট আনসার, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় টপিক, কৌশানী অভিনয় করছে প্রবাদ বাক্য বা চলতি কথা। বলো কমলা দি। নাচতে না জানলে উঠোন বাঁকা। রাইট আনসার, 5 পয়েন্ট। থার্ড টপিক, দুজনে একসাথে করবে। কোন জায়গা দেখাচ্ছে দেখো। এটা হলো, আমি দেখাচ্ছি একটা। এটা একটা।
একটা বলো তনুশ্রী। মেলা। মেলা, রাইট। আমরা 4 নম্বর টপিকে যাব। তার আগে একটুখানি ছবির ব্যাপারে কথা বলি দাদার সাথে। এত রকম বিভিন্ন চরিত্র করেছো সারা জীবন, এই চরিত্রটা কিভাবে একটু মনে হচ্ছে ডিফারেন্ট, একটু আলাদা? ডেফিনেটলি ডিফারেন্ট এটা, হ্যাঁ। যেমন আমি ওর এতে রসগোল্লা তো করেছি, ওটা একটা এইরকম মোটা গোঁপওয়ালা একটা পালোয়ান, ওটা একটা অদ্ভুত ক্যারেক্টার করেছি। এটাও খুবই মজার, একটা জমিদার বাড়ি, জমিদার আমি। সম্পত্তি নেওয়ার জন্য আমার ছেলে অম্বরীশ সে জুয়ো খেলে, লক্ষ লক্ষ টাকা সে হারে, আর সেই টাকাটা আমায় দিতে হয়। এবার আমি দেবো না বলেছি, তার জন্য আমি ওকে চড় মেরেছি, ও আমাকে চড় মেরেছে, এবার আমার ওপরে উঠে গেছে, মানে এই বাড়িটা ওকে লিখে দিতে হবে। এরপর আমাদের স্ট্রাগল আরম্ভ হবে, তারপরে আবার কমেডিতে ফিরে আসবে। আর ওদের দিকটা মোটামুটি কমেডি। কৌশানী, দুজন তাবর তাবর অভিনেতা, একদিকে জিৎ, একদিকে দীপক দা, মানে বাবার বর। বাবার বর। কেমন ছিল অভিজ্ঞতাটা? খুবই ভালো অ্যাকচুয়ালি, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করা, যেখানে চিরঞ্জিত দা আমার বাবার রোলে, আর জিৎদার সাথে প্রথম ছবি এটা। এত বড় সুপারস্টার, কিন্তু কোনোদিন আমি তার মধ্যে 1%ও সেই সুপারস্টার ইয়েটা অ্যাটিটিউডটা দেখিনি। মানে খুব ভালোভাবে আড্ডা মারা, যখনই ফ্রি হওয়া আড্ডা মারা। কিন্তু আমি একটা কথা বলছি তার মাঝখানে, মানে তার থেকে ও বড় স্টার কিন্তু, মানে ওকে আমাদের ফ্লোরে নিয়ে যেতে টাইম লাগতো, ধরে ধরে নিয়ে যেতে। সুখ শান্তি নেই রে যেদিকে যাই। আই এম জাস্ট জোকিং। চলো এবার আমরা একটুখানি প্রশ্নে আবার ফিরে আসি। 4 নম্বর টপিক, চলতি কথা বা প্রবাদ বাক্য, আবার ছবির নামও হতে পারে। বলো ববিতা দি। কেঁচো খুঁড়তে কেউটে। দাদার ছবি কিন্তু, হ্যাঁ দাদার ছবি। 5 পয়েন্টস। ফেমাস ডায়লগটা একবার হয়ে যাক। টাটা টাটা না 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 না, ডিভোর্স ফর্মে সই দেব না, এটা তো এই মেরা সেই আরে নাটু গড়ে করে ঘরের মধ্যে চলে এসে গো। এটি যখন আপনার উদ্দেশ্যে গড়ে এসে তখন আপনি খেয়ে ফেলেন দিকি। প্রশ্নটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। দাদা দাদার একটা বিখ্যাত ডায়লগ বলবেন, তারপর আমি প্রশ্ন করব। সুভাষ, মা হারালে মা পাওয়া যায় রে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। প্রশ্নটা আমি করব, ডায়লগটা কিন্তু ঠিক নেই, সঠিক ডায়লগটা তোমাদেরকে বলতে হবে। বলো। বউ হারালে বউ পাওয়া যাবে, মা হারালে মা পাওয়া যাবে, এটাই। এবার দাদার মুখে অরিজিনাল ডায়লগটা শুনবো। সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। একদম ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। 8ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বিশ্বরূপ বিশ্বাস পরিচালিত বাচ্চা শ্বশুর। নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে সবাই ছবিটি দেখবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই রাউন্ডে হাইস্ট স্কোরার দুজন, ববিতা দি এবং কমলা দি, দুজনেই 10 পয়েন্টস। কমলাদির পছন্দ ভদ্রের চয়েস লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি। ববিতাদির পছন্দ নন স্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে আছে তনুশ্রী, 5 পয়েন্টস। তনুশ্রী পছন্দ ইলেকট্রিক কেটল।
শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। পলা, মই, বক, একটা অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো। নুপুর, তালেবস্য, ভেবে বলছো তো? দেখে নি। তালবেশয় আকার, শাপলা, মশাই, শাবক। -10 নুপুর দেব। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। বাঁদিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি, কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক? এবার বলো ববিতা দি। কুমির, কেন? জলে কুমির, ডাঙায় বাঘ। 20 points। সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ফুটন্ত জলের শব্দে এগিয়ে যাওয়া কাজ, রূপকথার গল্পে জানি পক্ষীরাজ। এবার বলো কমলাদি। ঘোড়া, 20 points। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। পাশাপাশি ক্লু, চাঁদকে স্মরণ করে ফুলের নাম মনে পড়ে। ওপর নিচে ক্লু, বস্ত্র বিশেষ চিনে নিন, অতি মিহি মসৃণ। এবার বলো। চন্দ্রমল্লিকা আর মসলিন। 20 points। সঙ্গে গ্যাস ওভেন। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। তনুশ্রী স্কোর এখন 45, ববিতাদির 55, কমলাদির 45। 3 জনের সামনে সুযোগ আছে আজকে দিদি নাম্বার 1 হওয়ার। যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো, বয়শূন্যরাও দেওয়া আছে। এবার বলো নুপুর দি। নাগরদোলা, 30 points। সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর ছিল সব থেকে বেশি সে আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 ববিতা দাস, 55 points। নাও মেমেন্টো, এটা তোমার। উইনারের ট্রফি ববিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ তোমার জন্য। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক, সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের আজকের এই পর্ব। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার। এরপর দেখবেন জয়ী।